উৎস ভাইয়ের কথা শুনে আমি এখনও থম মেরে বসে আছি। উনি কি বলতে চাইছে? আমার ভাবনায় কড়া নেড়ে উৎস ভাইয়া বললেন, হুর, আমি এখন যেটা বলবো জানি না তুমি কিভাবে নিবে, পজিটিভলি নাকি নেগেটিভলি, কিন্তু সত্য তো সত্যই। আই লাভ ইউ হুর। আমি উৎস ভাইয়ার কথা চমকে যাই। কি বলছেন কি উনি? উনি কি পাগল হয়ে গেছে নাকি? আমি রেগে বললাম, ভাইয়া আপনি এসব কী বলছেন? আমি বিবাহিত। আপনি আমাকে এসব কী করে বলতে পারেন? আপনি উৎস ভাইয়া আমাকে আর কিছু বলতে না দিয়ে মুচকি হেসে নিজেই বললেন, আমি জানতাম তুমি এমন কিছু বলবে, কিন্তু সত্য এটাই হুর। কিন্তু আমাকে আমার কাল্পনিক সত্য নিয়ে থাকলে চলবে না, এত বাস্তবতাও মেনে নিতে হবে যে তুমি বিবাহিত, আর অগ্নি তোমার স্বামী, তোমার উপর শুধু অগ্নির অধিকার। এইটুকু বলে উৎস ভাইয়া এক তিক্ত শ্বাস ফেলে। তারপর আবার বললেন, আমি জানি কোথাও আমাকে নিয়ে তোমার আর অগ্নির মাঝে প্রবলেম চলছে। সরি টু সে, ইয়াশা ভাবির হলুদের দিন অগ্নি আর তোমার মাঝের কথোপকথন আমি শুনেছি। অগ্নি তোমার উপর রেগেছিল আমার সাথে কথা বলেছ বলে। ব্যাপারটা নিয়ে বেশ চিন্তিত ছিলাম, তাই সেদিন হিয়াকে ফোন দেই, কথায় কথায় তোমাদের কথা জিজ্ঞেস করি। জানতে পারি তোমার আর অগ্নির মাঝে ঝামেলা চলছে। আমার অনুমান এই ঝামেলা ইয়াশা ভাবির হলুদের দিনের সূত্র ধরে। আমি চাই না আমার জন্য তোমাদের মাঝে কোনো ঝামেলা হোক। অগ্নি যে নিজের জায়গায় একদমই ঠিক আছে। কোনো পুরুষই তার স্ত্রীকে ওই লোকের সাথে কথা বলা সহ্য করবে না, যে কিনা কোনো এক সময় তাকে ভালোবাসতো বা এখনও ভালোবাসে। অগ্নিও তাই করেছে। রিলেটিভ হওয়ার সুবাদে দুজনে মুখোমুখি হতে হবে। অগ্নির মনে ইনসিকিউর সন্দেহ কাজ করবে, তোমাদের সম্পর্কে পাটল ধরবে, যা আমি চাই না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করব। আমি বিবাহিত হলে অন্তত অগ্নির মনে এসব ইনসিকিউরনেস কাজ করবে না। আর পাত্নী অগ্নির কাজের নিশ্চিত। আমি উৎস ভাইয়ের কথায় বেশ অবাক হচ্ছি। একটা ঠিক কতটা নিঃস্বার্থকভাবে ভালোবাসলে এমন ডিসিশন নিতে পারে। কিন্তু তার চেয়ে বেশি অবাক হচ্ছে নিশীথের কথা শুনে। নিশীথ পাত্রী কী করে হতে পারে? আমি সংকুচিত মনে প্রশ্ন করলাম, ইয়ে মানে ভাইয়া, নিশীথ কী করে পাত্রী? উৎস ভাইয়া মলিন হেসে উত্তরে বললেন, নিশীথের সাথে 1 বছর আগে অনয়ের এঙ্গেজমেন্টের পরিচয়। তারপর থেকে মাঝে মাঝে নিশীথের সাথে মেসেঞ্জারে টুকটাক কথা হয়। আস্তে আস্তে লক্ষ্য করে নিশীথ আমার প্রতি দুর্বল হয়ে পড়ছে, তাই তার সাথে কথা বলা বন্ধ করে দেই। এবার বিয়েতে প্রপোজ করে, কোনো উত্তর দেয়নি। সত্যি বলতে ফিরিয়ে দিতেও পারিনি। তাই সব কিছু ভেবে ডিসিশন নিয়েছি যে নিশীথকে ফিরিয়ে দিব না, তাকেই বিয়ে করব। কেউ তো অন্তত ভালো থাকুক, কারো একপক্ষীয় প্রেম পূর্ণতা পাক। আমি মুচকি হেসে বলি, নিশীথ খুবই ভালো মেয়ে, আপনাকে খুব ভালোবাসবে, আপনার কেয়ার করবে, যা আপনি সবসময় ডিজার্ভ করেন। দোয়া করি আপনারা খুব সুখী হন। পুরাতন সব বলে নতুন জীবনের সূচনা করুন। উৎস ভাইয়ের চোখ চকচক করছে। বেদনাদায়ক হাসি দিয়ে বললেন, নতুন জীবনের সূচনা? আমি চাই না পুরাতন সব কিছু বলে কোনো নতুন সূচনা করতে, কিন্তু নিশীথ আপনার কাছে অনেক আশা স্বপ্ন নিয়ে আসবে, তাকে কেন অবহেলা করবেন? তার কি দোষ? আমার ভুলের শাস্তি নিশীথকে কেন দিবেন? আমি কারো ভুলের শাস্তি কাউকে দিব না। আর না তুমি কোনো ভুল করেছ। কেউ যদি করে থাকে তা হলাম আমি। আমার জীবনের সব হাসি আনন্দ তোমার চেহারায় আটকিয়ে। এই চেহারাটা আমি সারাটা জীবনের জন্য নিজের আঁখি দুটির মাঝে আটকে রেখেছি। যা করছি সব আমার হুড়ফড়ির জন্য করছি। অন্তত দূর থেকে তোমার হাসি মাখা মুখটা তো দেখতে পাবো, নাইবা হলে আমার তোমার হাসিটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আর রইল নিশীথের কথা, নিশীথ আমার ভালোবাসা হোক আর নাইবা হোক, কিন্তু স্ত্রীর সম্মান আর মর্যাদা অবশ্যই পাবে। তুমি চিন্তা করো না, নিশীথকে আমি ভালো রাখবো। আমি ওনার কথায় সহমত জানিয়ে বললাম, একটা মেয়ের স্ত্রীর মর্যাদা না পাওয়া কতটা যন্ত্রণাদায়ক তা কেবল একটা মেয়েই জানে। কিন্তু আমি জানি আপনি নিশীথের ঠিক খেয়াল রাখবেন, তাকে তার মর্যাদা দিবেন। উৎস ভাইয়া দুহাতে নিজের মুখ চেপে ধরে আছে। উনি কি কান্না করছে? বলে ছেলেরা নাকি কান্না করে না, খুব বেশি অসহায় না হয়ে পড়লে তাদের চোখে জল আসে না। দুজনের মধ্যে আবারও পিনপতন নীরবতা। বেশ কিছুক্ষণ পর উৎস ভাইয়া নিজেকে স্বাভাবিক করে বললেন, আমার একটা কথা রাখবে? আমি চুপ করে আছি, কি বলবো বুঝে উঠতে পারছি না। উৎস ভাইয়া আবার বললেন, ভয় নেই, তেমন কিছু চাইবো না, যাতে তোমার দিতে আপত্তি হবে। একবারের জন্য তোমার হাতটা কি ধরতে পারি? আমি কিছু বললাম না। উৎস ভাইয়া ব্যাগ থেকে একটা বক্স বের করে, বক্স থেকে ব্রেসলেট বের করে আমার হাতে পরিয়ে দেয়। করুণ গলায় বললেন, এটা তোমার জন্য কিনেছিলাম, ভেবেছিলাম যেদিন তুমি আমার হবে তোমাকে নিজ হাতে পরিয়ে দিব, কিন্তু তা তো আর হলো না, আর কোনোদিন হবেও না। কারণ তুমি অগ্নিকে খুব ভালোবাসো, অগ্নির প্রতি ভালোবাসা তোমার চোখে ভাসে। আর আমার কাছে তোমার খুশি থেকে বড় কিছু নেই। এই ব্রেসলেটটা সবসময় তোমার কাছে রাখবে কি? এতে আমার এটা ভেবে শান্তি লাগবে যে তুমি আমার না হও, আমার কোনো জিনিস তো তোমার কাছে আছে। উৎস ভাইয়ের কথা শেষ হতে আমার চোখ যায় দরজার দিকে। অগ্নি হাত মুঠো বদ্ধ করে দাঁড়িয়ে আছে। শুধু রাগ না, একে বলে ভয়ঙ্কর রাগ। সব কিছু যেন ধ্বংস করে দেওয়ার মতো রাগ। আমি তাড়াতাড়ি করে উৎস ভাইয়ের হাত থেকে হাত ছাড়িয়ে নিই।
অগ্নির আগে পুষতে পুষতে ক্যাফে থেকে বেরিয়ে যাই। ওনার এভাবে চলে যাওয়াটা আমার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমার ঠিক জানা আছে। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে আসে। আজ খুব দেরি হয়ে গেছে। এমনিতে রিহার্সাল দেরিতে শেষ হয়েছে, তারপর আবার উৎস ভাইয়ের সাথে দেখা, সর্বশেষে ঢাকার জ্যাম। মার হিয়া আপুকে আগেই ফোন করে জানিয়ে দিয়েছি। রুমে ঢুকতেই দেখি পুরো রুম অন্ধকার। অগ্নি কি এখনও ফিরেনি? কিন্তু রুমের এসি তো চলছে। শীতের আবসা আবাস পড়েছে। এই ঠান্ডার মাঝে এসি? রুমে লাইট জ্বালাতে অগ্নিকে খালি গায়ে পা চুলিয়ে বিছানায় বসে থাকতে দেখি। শার্টটা নিচে পড়ে আছে। আমি শার্টটা তুলে রাখি। অগ্নি আমার দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কাঁধের ব্যাগ ড্রেসিং টেবিলের উপর রাখতে অগ্নি গম্ভীর স্বরে বলল, রিহার্সেলের পর কোথায় ছিলে? আমি শীতল স্বরেই বলি, যেখানে উত্তরটা আপনার জানা আছে সেখানে প্রশ্ন করাটা বিলাসিতা। আমি অগ্নির কথার উত্তর দিয়ে চুল হাত কপা করতে লাগি। হঠাৎই অগ্নি পিছন থেকে আমার হাত ধরে নিজের দুঃখী ঘোরায়। আচমকাই এমন হয় চুল সব মুখের উপর এসে পড়ে। অগ্নি আমার হাত চেপে ধরে, চিৎকার করে বললেন, কি বাবু কি নিজেকে? আমি চুপ করে সবটা সহ্য করেছি বলে সবটা মেনে নিব? হুর, আমার চুপ থাকাটাকে আমার দুর্বলতা ভেবে ভুল করো না। আমি এখনও সেই আগের অগ্নিই আছি। কেন ওই উৎসের সাথে ক্যাফেতে দেখা করতে গিয়েছিলে কেন? বলো কেন গিয়েছ? আমি কিছু বললাম না। অগ্নির ক্ষুব্ধ চোখের দিকে তাকিয়ে আছি। এই চোখের রাগ ছাড়াও আরও অন্য কিছু আছে। কিন্তু তা কি? জেলাসি? অভিমান নাকি ভয়? যাই থাকুক না কেন, আমি এবার আর দুর্বল হব না। আর এই চোখের মায়ায় নিজেকে জড়াবো না। আমি অগ্নি থেকে টান দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিই। অগ্নি আমার দিক থেকে কয়েক সেকেন্ড তাকিয়ে আবার নিজের হাত দিয়ে নিজের বাহুতে আটকায়। আমি ছাড়াতে পারছি না। অগ্নি নিজের এক হাতে আমার ব্রেসলেট পরা হাত চেপে ধরে বললেন, এই ব্রেসলেট ওই উৎস দিয়েছে তাই না? এই হাতটাই চেপে ধরেছিল তাই না? এতটুকু বলে আমাকে ওয়াশরুমের দিকে টেনে নিয়ে যায়। ওনার এমন কাজে তো আমি হতভম্ব হয়ে আছি। কি করতে চলেছে কি এলো? আমাকে এভাবে টানছে কেন? বেসিনে পানি ছেড়ে উনি আমার হাত পানির নিচে রেখে সাবান দিয়ে হাত ধুয়ে দিচ্ছিলেন। উনি হাত ধুতে ধুতে বললেন, এই হাত ওই উৎস ধরেছিল তাই না? আমি ওই হাতে তার স্পর্শের কোনো চিহ্নই রাখবো না, সব ধুয়ে ফেলবো। আমি আমার হাত ছাড়াতে চাইলে উনি আরও শক্ত করে তা চেপে ধরে। আমি বারবার ওনাকে আমার হাত ছাড়াতে বলছি, কিন্তু উনি আমার কোনো কথাই কানে নেয় না। পাগলের মতো বিহেভ করছে। বেশ কিছুক্ষণ পর আমাকে আবারও টানতে টানতে রুমে নিয়ে আসে। আমি নিজের সব শক্তি দিয়ে চেষ্টা করে ওনার সাথে পেরে উঠতে পারছি না। আমি চিৎকার করে বললাম, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি এমন কেন করছেন? উনি আমাকে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে আমার চেয়ে দ্বিগুণ জোরে চিৎকার করে বললেন, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। তুমি আমাকে পাগল বানিয়ে দিয়েছ। আমার সব কিছু এলোমেলো করে দিয়েছ। তোমার ইগনোর আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। তোমার অন্য কারো কাছে যাওয়া আমাকে ক্ষত বিক্ষত করে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। আমি মানতে পারছি না তোমাকে অন্য কারো সাথে। উনি কিছুক্ষণ থম মেরে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। আমার হাতে ব্রেসলেটের দিকে কিছুক্ষণ তাকিয়ে একটানে তা ছেড়ে নিচে ফেলে দেয়। আবার হাতে অনেকটা কেটে যায়। আমি তো ব্যথায় কুঁকড়িয়ে উঠি। কিন্তু অগ্নি সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। অগ্নি রেগে বললেন, অন্য কারো কোনো জিনিস তোমার কাছে থাকতে পারবে না। তোমার উপর কেবল আমার অধিকার। কেন গিয়েছিল ওই উৎসের সাথে দেখা করতে? বলো কেন? আমি এত সময় চুপ করে নিজের হাত চেপে ধরেছিলাম। অগ্নির উপর আমার রাগ বা হাতের ব্যথার যন্ত্রণা সব কিছু যেন একত্রে মিশ্রিত হয়ে আগ্নেয়গিরির জ্বলন্ত লাভায় রূপ নিচ্ছে। আমি ওনার বউকে আমার দুহাতে সজোরে আঘাত করে দূরে সরিয়ে দিই। চিৎকার করে বললাম, কিসের অধিকার দেখান? হ্যাঁ বলেন, কিসের অধিকার? আমি আপনার কে হই? বউ? নাকি জাস্ট 1 বছরের রেজিস্ট্রি করা রক্ষিতা? আমার উপর আপনার কোনো প্রকার অধিকার নেই। বিয়েটা তো শুধু একটা চুক্তি। 1 বছর পর চুক্তি শেষে আপনি আপনার রাস্তায় আর আমি আমার রাস্তায়। আর শুনতে চেয়েছিলেন না আমি কেন উৎস ভাইয়ের সাথে দেখা করতে গেলাম? তো শুনুন, 1 বছর পর আপনি আমাকে ছেড়ে দিলে নতুন কাউকে তো ধরতে হবে তাই না? তাই আমি উৎস ভাইয়ের কাছে গিয়েছিলাম। 1 বছর পর তার কাছে ফিরে যাব তা বলতে। শুনেছেন উত্তর? এবার মনে শান্তি লেগেছে? এরপর আমার থেকে কোনো কৈফিয়ত চাইবেন না। ভুলে যাবেন না আমি আপনার 1 বছরের রক্ষিতা। আর রক্ষিতাদের থেকে কৈফিয়ত চাইতে নেই। আমার কথা শেষ হতে অগ্নি সজোর আমার গালে সর বসিয়ে দেয়। আমি অশ্রুভরা চোখে ওনার দিকে তাকিয়ে আছি। উনি কাবার থেকে কন্ট্রাক্ট পেপারস বের করে তাতে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে। আমার কাছে এসে শক্ত করে আমার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বললেন, নিজেকে আর একবার রক্ষিতা বলবি তো তোকে খুন করে ফেলবো। খুব শখ না আমার থেকে মুক্তি পাওয়া তাই না? এই যে কন্ট্রাক্ট পেপার পুড়িয়ে ফেলেছি। আমার থেকে মুক্তি পাওয়া আমার প্রাণ থাকতে সম্ভব না। শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের কাছে রাখবো। আমার বউয়ের পরিচয় নিয়েই সারা জীবন থাকতে হবে। দুনিয়া একদিকে ওদিক হয়ে গেল আমি তোকে ছাড়ছি না হুর। তুই আমার মানে আমারই। তোর উপর শুধু আমারই অধিকার। কথা শেষ করে আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে চলে যায়। আমি থপ মেরে দাঁড়িয়ে আছি। শরীর মন দুটোই আজ বড্ড ক্লান্ত। আর পারছি না বারবার নিজের সাথে যুদ্ধ করতে। উনি কেন এমন করে? আমাকে তার বউ মানে না, ভালোবাসে না, তাহলে এসব কেন করে?
আমি মাটিতে ধপ করে বসে পড়ি, চোখগুলো পোড়া কন্ট্যাক্ট পেপারসের দিকে। চোখ থেকে অজরে পানি ঝরছে। মন আর মস্তিষ্কের যুদ্ধে আমি ক্লান্ত। পারছি না নিজের সাথে পেরে উঠতে। আজ অগ্নি ফিরলে তাকে শক্ত করে প্রশ্ন করব সে কী চাই। তাকে যে কোনো এক কুল বেছে নিতে হবে। সেই রাতে অগ্নি আর বাড়িতে ফিরে না। সব সময়ের মতোই ওনার রাগের মূসল আমাকেই দিতে হয়। মায়ের কাছে আমারই জবাবদিহি করতে হয়। বাড়ির সবাই আমাদের রাগারাগির ব্যাপারটা আজ করতে পেরেছিল, আজ একদম নিশ্চিত হলো এই লোক দুনিয়াদারির কোনো কিছুই আমলে নেয় না। নিজের যা মনে হয় হুট করে তাই করে চলে যায়। পরবর্তীতে কি হবে না হবে তা সে ভেবেও দেখে না। আমি রুমে সব কিছু গোছগাছ করে ঘুমিয়ে পড়ি। আগামীকাল ভার্সিটিতে কালচারাল প্রোগ্রাম আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে নিলাম। অগ্নি এখনও বাড়িতে ফিরেনি। মায়ের কাছ থেকে জানতে পারি অগ্নি ভার্সিটির হলে আছে। আজকের ফাংশনের সব আয়োজন করে সেখানেই থেকে গেছে। আমি ছোট্ট একটা হতাশার নিঃশ্বাস ছাড়ি। কখনো কোনো কিছু পরিবর্তন হবে না, না উনি না ওনার রাগ জেদ। বিকেলের দিকে রেডি হয়ে নিলাম। গোল্ডেন পাড়ের ক্রিম কালারের হাফ সিল্ক জামদানি শাড়িটা পরলাম। শাড়িতে সিটে সিটে লাল সুতোর কাজ। চুলগুলো মাঝস্মৃতি করে খোপা করে নিলাম। খোপায় আর্টিফিশিয়াল লাল সাদা গোলাপ ফুল। মুখে হালকা মেকআপ। ঠোঁটে রোজি রেড কালারের লিপস্টিক। কপালে ছোট্ট একটা কালো টিপ। কানে হোয়াইট স্টোনের গোল্ডেন ঝুমকো। হাত ভরা সাদা গোল্ডেন স্টোনের চড়ি। আয়নায় নিজের দিকে তাকিয়ে আছি। চেহারায় একটা ম্যাচুরিটি ফুটে উঠেছে। শুধু কি শাড়ি পরার কারণেই এমন দেখাচ্ছে, নাকি জীবনের কঠিন বাস্তবতার জন্য? মামি সবসময় আমাকে বলতো, হুর ম্যাচিওর হও, তোমার মাঝে কবে ম্যাচুরিটি আসবে? এত বড় হয়েছিস এবার তো একটু ম্যাচুরিটি হও। তখন মনে আমার প্রশ্ন আসতো, আচ্ছা কিভাবে ম্যাচিওর হওয়া যায়? আমি কেন হতে পারি না? চেষ্টা তো আমি কম করছি না, তবে কেন আমি ম্যাচিওর হচ্ছি না? এখন আমার সেই সব প্রশ্নের উত্তর আমি পেয়েছি। সত্যি তো এটাই যে ম্যাচুরিটি বয়স বা সময়ের সাথে আসে না, জীবনের তিক্ত বাস্তবতার অভিজ্ঞতাও এনে দেয়। এই যে আমাকে এক রাতের মাঝে ম্যাচিওর করে দিয়েছে। আয়নায় আমার প্রতিবিম্বটি দেখে মনে হচ্ছে খুব সুন্দর সদ্য সুখী বিবাহিতা দাঁড়িয়ে, কিন্তু ভিতরে ভিতরে প্রতিটা মুহূর্তে আমি ভেঙে চুরমার হয়ে যাচ্ছি। আমার বিষণ্ণতা ভরা চেহারার উপর হাসি খুশির মুখোশ পরে আছি। কেউ নাই বা জানুক মুখোশের আড়ালে আমি কতটা ভালো আছি। মায়ের থেকে বিদায় নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হই। রিক্সা থেকে নামতেই দেখি শেফা নীল সাদা শাড়ি পরে গেটের সামনে দাঁড়িয়ে। ওকে খুব সুন্দর লাগছে। আমাকে দেখে সবসময়ের মতো জড়িয়ে ধরে। উল্লাসিত কণ্ঠেই বলল, হয় মেরে জান, যা লাগছে না তোকে একদম বুম। আমি যদি ছেলে হতাম না, এক্ষুনি তোকে তুলে নিয়ে বিয়ে করে ফেলতাম। আর আমি শেফাকে কিছু বলতে না দিয়ে বললাম, হয়েছে তোর? মানে তুই এমন করিস যেন আমি একদম বিশ্ব সুন্দরী। তা তো বটেই, তুই নিজেও কম না ওকে। এই দেখ নীল শাড়িতে কত সুন্দর লাগছে তোকে। আজ কত ছেলে যা আহত নিহত হবে আল্লাহই জানে। ম্যাডাম, আপনার সামনে যে আমি কিছুই না, বুঝতে পারছেন? হয়েছে, এবার ভিতরে চল। ওদিকে ফাংশন শুরু হতে আর বেশি দেরি নেই। দুজন ভিতরের দিকে চলে গেলাম। ভিতরে যেতেই প্রথমে অগ্নির দিকে আমার চোখ গেল। আমার দিকে হা করে তাকিয়ে আছেন উনি। পরনে সাদা পাঞ্জাবি। সাদা পাঞ্জাবির গলায় স্প্রিংয়ের গোল্ডেন কারুকাজ করা, আবার মাঝে মাঝে স্টোনও রয়েছে। চুলগুলো সবসময়ের মতো স্টাইল করে ব্রাশ করা, হাতে ব্র্যান্ডেড ঘড়ি। সবসময়ের মতো মনে একটা প্রশ্ন জাগলো, এই লোক এত সুন্দর কেন? কিন্তু নিজের মনকে কন্ট্রোল করি। উনি আমার কেউ নয়, আর অন্যের জিনিসে নজর দেওয়া কুজনের কাজ। অগ্নির কাছ থেকে চোখটা ফিরিয়ে নিলাম। এই মুহূর্তে অগ্নি আমার কাছে বিষের মতো লাগছে। এর কারণ তার পাশে থাকা নিহা নাগিনী। আমি অন্যদিকে চলে যাই। পানির পিপাসা পেয়েছে, তাই ভার্সিটির ক্যান্টিনের দিকে চলে যায় পানি নিয়ে আসতে। এদিকটায় খুব একটা লোকজন নাই। সবাই মাঠে অনুষ্ঠান দেখতেই ব্যস্ত। শেফাকে সামনের সারিতে বসিয়ে এসেছি। ক্যান্টিনের সামনে সানসেটের দিকে আসতেই পিছন থেকে কেউ একজন আমার হাত টেনে ধরে। আমি ব্রুকুসকে তাকিয়ে দেখি অগ্নি। আমি ওনার দিকে প্রশ্নবোধক চোখে তাকালে উনি প্রতি উত্তরে রাগী দৃষ্টি নিক্ষেপ করে। এবার আমি আবার কি করলাম? আমি হাত ছাড়াতে চাইলে উনি আমার হাত আরও জোরে চেপে ধরে টেনে ল্যাবের ভিতরে নিয়ে যায় আমাকে নিজের সামনে দাঁড় করিয়ে নিজের টেবিলের উপর হেলান দিয়ে বাঁকা হয়ে দাঁড়ায়। আমার দিকে ছোট ছোট চোখ করে উপর থেকে নিচ পর্যন্ত সূক্ষ্মভাবে পরখ করছে। আমি ওনার দিকে তাকাচ্ছিও না, আশেপাশে চোখ বোলাচ্ছি। আমি ওনার চোখের দিকে একদমই তাকাবো না। ওনার এই গভীর চোখে আমার সর্বনাশ করেছে। আমি চাই না আমার এই চোখে আবারও এই চোখের মায়ায় পড়তে। এই হালকা শীতের মাঝেও আমার হাত পা যেন ঘামছে।
এই লোক কী করতে চাইছে? আমার মাথায় খেলছে না। আমি অন্যদিকে তাকিয়ে আমতা আমতা করে বলি, এখানে নিয়ে এসেছেন কেন আমাকে? বাহিরে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমাকে যেতে দিন। ওনার গম্ভীর প্রশ্ন, এদিকে কি করছিলে? আমি আগের মতোই মিনমিন স্বরেই উত্তর দিলাম, পানির পিপাসা পেয়েছিল, তাই পানি খেতে এসেছি। অগ্নি আমার দিকে তাকিয়ে ফোনটা বের করে কাউকে একজন ফোন করে পানি নিয়ে আসতে বলল। আমি ব্রকুসকে ওনার দিকে তাকাই, ওনার দৃষ্টি তখনও আমার দিকে। আমি এক পা পিছাতেই উনি আমার ডান হাত ধরে নিজের দিকে টান দেয়। আসমকে এভাবে টান দেওয়ায় আমি ভার সামলে না পেরে ওনার কাঁধে হাত রাখি। উনি দু হাতে আমার কোমর চেপে ধরে। ওনার বরফ শীতল হাত আমার শাড়ির আঁচল ছেড়ে কোমরে স্পর্শ করেছে। দুজনের মাঝে খুব একটা ফাঁকা নেই। আমার গলা শুকিয়ে আসছে, বারবার এদিক ওদিক তাকাচ্ছি। আমি ওনার দিকে না তাকিয়েও বলতে পারছি উনি আমার দিকে গাঢ়তর দৃষ্টিতে একদম তাকিয়ে আছে। ভয়ঙ্কর এই দৃষ্টি যা আমার এতদিনের রাগ জেদ দিয়ে তৈরি করা ইগনোরের দেওয়ালটাকে যেন নিমিষে ভেঙে চুরমার করতে সক্ষম। আমার মনে শান্ত কুটিরে ঝড় তুলে তসতস করতে যথেষ্ট। আমি ওনার কাঁধ থেকে হাত সরাতে চাইলে উনি আমার কোমরে আরও জোরে চেপে ধরে, মনে হয় নখ যেন ডেবে কেটে গেছে। আমি তার হাত সরানোর চেষ্টা করলাম না। উনি এক আঙ্গুলে আমার কানে ঝুমকো নিয়ে খেলা করতে করতে বললেন, শাড়ি পরেছেন ভালো কথা, নিজের চকচকা মসৃণ ফেটটা কি সবাইকে দেখানো একদমই জরুরি? আমি সোজাসুজিভাবে উত্তর দিলাম, আমি ইচ্ছে করে পেট বের করিনি। আর তাছাড়া শাড়ি পরলে একটু একটু পেট দেখাই যায়, তাই না? উনি দমকি সুরেই বললেন, এমন শাড়ি কেন পরতে হবে যেটা পেট দেখা যায়? আমি কিছুই বললাম না, চুপ করে থাকলাম। উনি আবারও বললেন, শাড়ি কি যেন দিয়ে আটকায়, কি নাম যেন? পিন। আমি বোতামুখ করে বললাম, সেফটি পিন। হ্যাঁ হ্যাঁ ওটাই, এক্সট্রা কি সেফটি পিন আছে? আমি ওনার দিকে ক্রোধ দৃষ্টি নিক্ষেপ করে ফার্স্ট থেকে বের করে দিলাম। উনি সেফটি পিন দিয়ে পেট ঢেকে শাড়িটা আটকিয়ে দেয়। আমি ছোট ছোট চোখ করে তার দিকে তাকিয়ে আছি। এত দরদ কিসের ওনার আমার প্রতি? হঠাৎ করে কেউ দরজায় টোকা দেয়। অগ্নি কোমর থেকে হাত সরিয়ে সামান্য দূরে দাঁড়ায়, কিন্তু এখনও আমার খুব কাছেই রয়েছে। কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি দূরে যেতে চাইলে উনি গম্ভীর কণ্ঠে বললেন, কাল কি বলেছি, কথা কি কানে যায়নি? তুমি আমার বউ, দেখলে দেখুক। আমি ওনার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। উনি আমার দিক থেকে চোখটা সরিয়ে দরজার দিকে তাকিয়ে বললেন, ভিতরে আয়। ওনার বন্ধু তানবীর ভিতরে আসে, পানির বোতল দিয়ে মুচকি হেসে চলে যায়। পানির বোতলের ক্যাপ খুলে আমার দিকে পানির বোতল বাড়িয়ে দিলেন। আমি কাঁপা কাঁপা হাতে পানি নিয়ে অর্ধেকটাই শেষ করে ফেললাম। উনি গম্ভীর স্বরেই বললেন, এখন সোজা সিটে গিয়ে বসবে, একটুও নড়বে না। বাহিরের অন্যান্য ছেলেরাও এসেছে, একা থাকা সেফ না, কিছু প্রয়োজন হলে তুমি আমাকে কল করবে। আমি হ্যাবতক মাথা নাড়িয়ে চলে আসলাম। এক রাতে ওনার এমন পরিবর্তন কি করে হলো? উনি কি তবে সত্যি সত্যি আমাকে ছাড়বে না? যদি সত্যি ফিরে আসে তখনও না? কিছুক্ষণ পরে গানের জন্য স্টেজে আমার নাম ডাকে। আমি শেফার দিকে বিতু চোখে তাকাই। শেফা আমাকে অল দ্য বেস্ট উইশ করে। আমি মুখে বিতু হাসি নিয়ে স্টেজের দিকে পা বাড়াই। খুব ভয় করছে আমার। এতদিন পর এত মানুষের সামনে গান গাওয়া, নার্ভাসনেস কাজ করছে। চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিই। মামা সবসময় বলতেন, এতে মন হালকা হয়, ভয় কেটে যায়। অনেকটা সাহস নিয়ে স্টেজে উঠি। সুর তুলেছে আমি স্টেজে উঠে অগ্নিকে খুঁজি, কিন্তু উনি নেই, আশেপাশে কোথাও নেই। মনে একরাশ অভিমান ভর করে। অভিমানের সাথে চোখ বুজে নিলাম। পুরো গান শেষ করে চোখ খুলে তাকাই। শত শত হাততালির আওয়াজ। গান গাইতে গাইতে কখন যে চোখের কোনো জল জমেছে টেরই পাইনি। সামনে তাকিয়ে আমার চোখ থমকে যায়, রুহু কেঁপে ওঠে। অগ্নি স্টেজের সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। চোখ মুখ লাল হয়ে আছে, চোখের কোণে জল। চুলগুলো অগোছালো, যেন ওনার উপর বড়সড় কোনো জ্বর গিয়েছে। কি হয়েছে ওনার? এই অবস্থা কেন? আমি স্টেজ থেকে তাড়াতাড়ি করে নেমে আসি। আমি আসতে আসতে উনি চোখের পলকে যেন গায়েব হয়ে যায়। ছেলেদের অনেক ভিড়, আমি আর সেদিকে পা বাড়ালাম না। ফোন দিলাম, ফোনটাও বন্ধ বলছে। মনে ভয় আতঙ্ক নিয়ে শেফার পাশে গিয়ে বসে পড়ি। অনুষ্ঠানের দিকে আমার কোনো মন নেই। চোখে শুধু অগ্নির সেই চেহারাটা ভেসে উঠছে। কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছি না। ঘণ্টাখানেক পর মামির ফোন আসে। মামির থেকে জানতে পারি অগ্নি ওই বাড়িতে গিয়েছে। কারোর সাথে কোনো কথা না বলে সোজা আমার রুমে গিয়েছে। রুমের কাভার থেকে কিছু নিয়ে সাথে সাথেই চলে এসেছে। মামি নাকি খুব ডেকেছে, কিন্তু কোনো জবাব দেয়নি। খুব রেগেছিল। এখন আমার খুব ভয় হচ্ছে। কি করব কিছুই মাথায় আসছে না। আমার ফোনটাও বন্ধ।
আরও 1 ঘন্টা কেটে যায়। নিজেকে আর শান্ত রাখতে না পেরে ওনার বন্ধু তানবীরকে ওনার কথা জিজ্ঞেস করি। উনি জানান অগ্নি ভিতরের ভবনে। আমি কোনো কিছু না ভেবে সেদিকে ছুটে যাই। ভবনের সামনে এসে ওনাকে ডাকতে লাগি, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। অন্ধকারে খুব ভয় করছে আমার। আমি শুকনো ঢোক গলিয়ে ভিতরের দিকে যাই। হঠাৎ কেউ পিছন থেকে আমার চোখ বেঁধে ফেলে, আমাকে জোর করে কোলে তুলে নেয়। আমি বারবার জিজ্ঞেস করি, কিন্তু কোনো উত্তর নেই। তার শরীরে মিষ্টির ঘ্রাণ আমাকে জানিয়ে দিচ্ছে এটা অগ্নি। কিন্তু হঠাৎই একটা ডাক আমার মাথায় আসমান ভেঙে দেয়, সব কিছু যেন এলোমেলো করে দেয়। সামনের সেই ব্যক্তিটা আমার গাড়ে মুখ ডুবিয়ে খুব আদরে গলায় বললেন, পরিজান। এই ডাক আমি আগেও বহুবার শুনেছি, 1000বার শুনেছি। মুহূর্তে ভয়ে আমার হাত পা যেন কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমার ভয়ঙ্কর অতীত বেশি ওঠে। সামনের লোকটির ঘন ঘন নিঃশ্বাস আমার কাঁধে পড়ছে। চোখের জলে অনেকটাই ভিজে আছে আমার কাঁধ। আমার শরীর ঠান্ডা হয়ে আসছে। ভাবলেশীনভাবে দাঁড়িয়ে আছি। মাথা যেন ভয়ে কাজ করছে না। আমি ভয়ে ভয়ে বললাম, আপনি অগ্নি তাই না? কিন্তু সামনে থেকে ফিসফিস স্বরে উত্তর আসলো, না পরিজান, আমি অগ্নির অরণ্য, তোমার অরণ্য। আমার ভয়ে চুপসে যাই আমি। হঠাৎ করে আমার এতদিনের পর নিজের অতীতের মুখোমুখি হতে হবে, তা যেন আমার জানা ছিল না। যে অতীতকে আমি এতটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে যাচ্ছিলাম, সে অতীত যে আমার বাস্তব রূপ নিয়ে আমার সামনে দাঁড়াবে তা আমি কল্পনাও করিনি। আমি ভয়ে হাত পা ছোড়াছুড়ি করতে চাইলে অরণ্য খুব শক্ত করে জড়িয়ে ধরে, যেন হাতের বাঁধন হালকা হলে আমি পালিয়ে যাব। আমি কান্না করতে করতে বলি, কী চান? আপনি কেন ফিরে এসেছেন আমার জীবনে? আপনি তো বলেছিলেন আমি আপনার যোগ্য নই। আমাদের মাঝে সেই 1.5 বছরের সম্পর্ক আপনার কাছে একটা প্র্যাঙ্ক ছিল। আমি আপনার বিনোদনের মাধ্যম ছিলাম। কি দোষ ছিল আমার? কি করেছিলাম আমি? শুধুই তো ভালোবেসেছিলাম। না দেখে না জেনে আপনাকে ভালোবেসেছিলাম। পাগলের মতো ভালোবেসেছিলাম। আপনার প্রেমে অন্ধ ছিলাম। কেন আমার সাথে এমনটা করলেন? কেন বলুন? আপনার যদি বিনোদনের জন্য কাউকে প্রয়োজনই ছিল, তাহলে কেন আমার জীবনে এসেছিলেন? অরণ্য ভাঙা স্বরেই বললেন, এতটা দিন একবারের জন্য আমার খোঁজ নেওয়ার চেষ্টা করলেন না পরিজান? জানতে চাইলেন আমার কি হয়েছিল? আমি যে এত বড় গোলক দাদার মাঝে আটকে ছিলাম। আমি সেদিন এসেছিলাম আমার পরিজানের সাথে দেখা করতে, কিন্তু সেটা তুমি ছিলে না। লাস্ট 7 মাস আমি যাকে পরিজান জেনে এসেছি, সে আসলে একটা চলনা ছিল। এই 7টা মাস মিথ্যে ছিল। আজ জানলাম তুমি আমার পরিজান। আজ যদি গান না শুনতাম, তবে আজও আমি ভুল ধারণা নিয়ে বেঁচে থাকতাম। হুর, আমি তোমার গানে পাগল হয়েছিলাম। আমিও তোমাকে পাগলের মতো চেয়েছি। ইভেন এখনও পাগলের মতোই চাই। সেদিন আমি সত্যি এসেছিলাম তোমার সাথে দেখা করতে, কিন্তু আমার সাথে যা দেখা হয় তা তুমি ছিলে না। আমি ওনাকে কিছু বলতে যাব, তা নিয়ে তাচ্ছিলের হাসি দিয়ে বললাম, আবার নতুন মিথ্যে, তাই না? কিসের ভালোবাসার কথা বলছে? হ্যাঁ, কিসের ভালোবাসা? আপনি অস্বীকার করতে পারবেন সেদিন আপনি আমাকে মেসেজ করে বলেননি যে আপনি আমার সাথে টাইম পাস করেছেন? আমার সাথে কথা বলা থেকে শুরু করে সব কিছু আপনার প্র্যাঙ্কের অংশ ছিল। আমি আপনাকে নিজে মেসেজ দিব বলে ব্লক করে দিয়েছিলেন। উনি উত্তেজিত স্বরে বললেন, হ্যাঁ হুর, আমি বলেছিলাম, কিন্তু এগুলো কোনো কিছুই করিনি। তুমি একবার শান্তভাবে আমার পুরো কথাটা শোনো। সেদিন কি হয়েছিল? কি আর বলবেন? আমার কোনো নতুন মন গড়া কাহিনী শোনাবেন? জানেন, একসময় আপনাকে এক পলক দেখার জন্য আমি পাগল ছিলাম। সেদিন আপনার একটা মেসেজ আমার পুরো দুনিয়া যেন এলোমেলো করে দিয়েছিল। পাগলের মতো কান্না করছিলাম। বারবার মনে একটা কথাই জাগছিল, যে কেন আপনি এমনটা করলেন। আমি আপনাকে পাগল পাগল হয়ে খুঁজছিলাম। কি না করেছি আমি! কত কষ্টে দিন পার করেছি। কতবার সুইসাইড করার চেষ্টা করেছিলাম। কিভাবে নিজেকে সামাল দিয়েছি আপনার আইডিয়া আছে? কত রাত নিদ্রাহীন চোখে জল ফেলেছি, তা কি আপনি জানেন? কিন্তু আজ আজ মনে হচ্ছে আপনাকে দেখার আগে আমার মৃত্যু হোক। চাই না আপনাকে দেখতে, আপনার পরিচয় জানতে চাই না। অনেক কষ্টে সব কিছু ভুলে গেছি। আপনাকে দেখলে আবার সব এলোমেলো হয়ে যাবে। আর এবার আমি নিজেকে সামাল দিতে পারবো না। মৃত্যু আমার জন্য একমাত্র পথ থাকবে। আপনি আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। আপনার জন্য আমার অতীত বর্তমান সব আঁধারে ঢেকে গেছে। আজ আপনি আমাকে মেরে সব শেষ করে দেন। না হয় আমার থেকে সারাটা জীবনের জন্য দূরে সরে যান। কোনো দিন আমার সামনে আসবেন না। অরণ্য আমার হাত ছেড়ে দেয়। হয়তো আমার থেকে এমন কিছু আশা করেনি। কোনো সাড়া শব্দ নেই। আমার চোখ এখনও বাঁধা। অরণ্য কাঁপা কাঁপা স্বরে বললেন, পরিজান, তোমাকে শেষ করে দেওয়ার মতো শক্তি সাহস আমার নেই। আমার বেঁচে থাকার কারণ তুমি। এতদিন শুধু নিজেকে প্রশ্ন করতাম, কেন আমি বারবার তোমার কাছে ছুটে আসি? কেন তোমার নেশায় পড়ি বারবার? কেন তোমাতে এতটা মগ্ন থাকি? আজ নিজের সব প্রশ্নের আমি উত্তর পেয়ে গেছি। এতদিন পর তোমাকে পেয়েছি। নিজে থেকে কি করে দূরে যেতে দেই বলো? আমাদের ভাগ্যে অনেক আগেই একে অপরের সাথে জুড়ে গেছে।
তুমি চাইলে আমার থেকে দূরে চলে যেতে পারবে না। না দুনিয়ার কোনো শক্তি পারবে তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে। তুমি চাইছো তো আমার পরিচয় না জানতে? ঠিক আছে, আমি বলবো না আমার পরিচয়। কিন্তু মনে রেখো, তোমাকে নিজে থেকে আলাদা করছি না। আমার চাওয়া এতটা প্রখর হবে যে তুমি আবার আমাকে ভালোবাসবে। আমি কোনো উত্তর দিলাম না, চুপ করেই রইলাম। চোখ থেকে এখনও পানি ঝরছে। অরণ্য আমার কপালে গালে ঠোঁটে নিজের আলতো স্পর্শ দিয়ে আমার গাড়ে মুখ ঢুকায়। আমি কোনো ঘোরের মাঝে যেন আছি। বাধা দেওয়ার শক্তি আমার মাঝে অবশিষ্ট নেই। বেশ কিছুক্ষণ পর আমার কানের কাছে মুখ এনে আতুরে আলতো স্বরে বলল, সুন্দরী, আমি তোমার, শুধুই তোমার। এত ভালোবাসা দিব, তোমার সব কষ্ট মান অভিমান ভুলিয়ে দিব। এইটুকু বলে আস্তে আস্তে সে চলে যায়। আমি তাড়াতাড়ি নিজের চোখের বাঁধন খুলে ফেলি। পুরো কক্ষ অন্ধকার, কেউ নেই। অরণ্য সুন্দরী ডাকটা এখনো কানে পাচ্ছে। কেন অগ্নি আর অরণ্যর মাঝে এত মিল? অরণ্য কেন এই নামে ডাকলো? তবে কি অরণ্য আর অগ্নি একজনই? আমি তাড়াতাড়ি বাহিরে এসে অগ্নিকে খুঁজতে লাগি, কিন্তু উনি নেই, কোথাও নেই। মায়ের থেকে জানতে পারি উনি গেস্টদের সাথে আছে। মাকে মাত্রই ফোন করে জানিয়েছেন। গাড়িতে বসে আছি, এক পাশে মা, অন্য পাশে অগ্নি, মাঝে আমি। ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে। অন্ধকার নেমেছে। অগ্নি সিটে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে আছে। আমার মনে হাজারো প্রশ্ন জাগছে। অরণ্য কি অগ্নি? তখন একবার দেখে নিলেই পারতাম, কিন্তু ওনাকে দেখলে যে নিজেকে সামাল দিতে পারতাম না। মনের গাজে আবারও জেগে উঠতে চোখের সামনে চলচল করে উঠছে অতীত। অতীত মাত্র স্কুলে দুয়ার পেরিয়ে কলেজে যাওয়ার প্রহর গুনছি। আজ কলেজের প্রথম দিন। জীবনের নতুন ধাপ শুরু হচ্ছে। মামা নতুন ফোন উপহার দেয়। আমিও বেশ আনন্দের সাথে তা গ্রহণ করি। আমার ক্লাসের সব মেয়েদের কাছে সেলফোন ছিল, শুধু আমার ছিল না। ফোন পেয়ে তো আনন্দে নিচে উঠি। সব সময়ের মতো আমি শক্তি আর শেফা একই কলেজে একই সাবজেক্টে ভর্তি হই। দিন বেশ ভালোই যাচ্ছে। নতুন পরিবেশ, নতুন সব পুরপুরি মন। মামার থেকে সব ধরনের স্বাধীনতা পেয়েও ফেসবুক ইউজ করার কোনো রকম অনুমতি আমার ছিল না। কেন জানি না মামা খুব একটা পছন্দ করতেন না। ক্লাসে সব মেয়েদেরই ফেসবুক ইউজ করতে দেখতাম। আমারও মনে ইচ্ছে জাগতো ফেসবুক চালানোর, কিন্তু সেই সাথে মামার ভয়ও ছিল। সাথে অনেক যুদ্ধ করে সেদিন প্রথমবারের মতো মামার অবাধ্য হই। আর এই অবাধ্যতাই আমার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে। একদিন কলেজ থেকে সুপ্তিদের বাড়িতে যাই। আমি, শেফা, সুপ্তি একসাথে খুব আড্ডা দিই। আড্ডার মাঝে সুপ্তি আর শেফার সামনে ফেসবুক চালানোর ইচ্ছে জাহির করি। সুপ্তি শেফা অনেক বুঝিয়ে আমার ভয় কমালো। সেদিন ফোনে ফেসবুক ইনস্টল করি। নিজের নামে কোনো আইডি খুলি না। যদি মামা কোনোভাবে জানতে পারে খুব রেগে যাবে। তাই সুপ্তির একটা আইডি লগ ইন করি, যেটা মাঝে মাঝে শেফাও ইউজ করে। ওই আইডি তিনজনের কমন আইডি ছিল। প্রোফাইলে ছিল সুপ্তির হাতের ছবি, আর নামও ছিল অন্য। বেশ অনেক দিন কেটে যায়। আমারও দিন খুব ভালোভাবে যাচ্ছিল। শেফার বার্থডেতে ইনভাইট করে। রাত হওয়ায় সেদিন তাদের বাড়িতেই থেকে যাই। রাতে ঘুমানোর আগে শেফার কাজিনদের সাথে আমি, শেফা, সুপ্তি আড্ডা দিচ্ছিলাম। আড্ডায় সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল ট্রুথ অর ডেয়ার গেম। খেলার সময় বোতলের মুখ আমার দিকে পড়ে। আমাকে জোরপূর্বক ডেয়ার দেওয়া হয় আর গান গাইতে বলে। আমি পরিণীতা মুভি তোমাকে গানটা গাই। এদিকে শেফা তা ভিডিও করে, কলেজের আড্ডা গ্রুপে শেয়ার করে। অন্ধকার হওয়ায় চেহারা দেখা যাচ্ছে না, শুধু ছায়া দেখা যাচ্ছে আর হাতের গিটারটা। ঘন্টার মাঝে শত শত মানুষের সাড়া। আমি শেফার সাথে রাগারাগি করে ভিডিও ডিলিট করে দেই। রাত 12টা ফেসবুকিং করছিলাম। হুট করে মেসেজ রিকোয়েস্ট আসে। অগ্নিদ্য অরণ্য নামে কেউ টেক্সট পাঠিয়েছে। নাম দেখে খুব ইন্টারেস্টিং লাগছে। আমি মেসেজ চেক করে দেখি হাই লিখে নক করছে। আমি সিন করে ফেলে দিলাম। উনি আমার মেসেজে পাঠিয়েছে। ইগো দেখাচ্ছেন? আমি আবার উত্তর দিলাম, মোটেও না, আমি অপরিচিতদের সাথে কথা বলি না। আপনি চাইলে আমরা পরিচিত হতেই পারি। বিশেষ কোনো কারণ আছে কি? ওনার মেসেজ, আছে তো, অবশ্যই আছে। এই যে আপনি আমার রাতের ঘুম হারাম করলেন, তার দায়ভার কে নিবে শুনি? আমি আমি কি করে হারাম করলাম? ঠিক আপনার দোষ দেওয়া যায় না। আপনার গান, আপনার স্বর আমার ঘুম হারাম করেছে। আমি আনমনেই হেসে মেসেজ পাঠালাম, আপনার মনে হচ্ছে না আপনি খুব অযৌক্তিক কথা বলছেন? আমার গানে এমন কী ছিল যে আপনার ঘুম হারাম হয়ে গেছে? তাছাড়া আমার থেকে অনেক ভালো গায়ক গায়িকা আছে। সবার গান শুনলে কি আপনার ঘুম হারাম হয়ে যায়? উনি দাঁত বের করে হাসির ইমোজি দিয়ে মেসেজ পাঠালেন, সবারটাই না, আপনারটাই হয়েছে। বাই দ্য ওয়ে, আপনার নাম কি? বাড়ি কোথায়? আপনাকে কেন বলবো? আমি তো আপনাকে বলতে বাধ্য নই। আপনি নিজের নাম আর বাড়ির নাম বলে নিশ্চিত আমি আপনার বাড়িতে দাওয়াত খেতে আসবো না। আমি তো জাস্ট এটুকু জানতে চেয়েছিলাম যে যার কণ্ঠ এত সুরেলা তার নামটা কী হতে পারে, আর সে কোন দুনিয়ার লোক, এই দুনিয়ার নাকি মায়া রাজ্যের? আপনার মনে হচ্ছে না আপনি ব্যাটারিং করছেন? নো ওয়ে, একদমই না। আমি সত্যিটাই বলছি। আপনার নাম কি আর কোথায় থাকেন? আমি তো আসমানে থাকি। শুনে কি খুশি হয়েছেন?
অপর পাশ থেকে হাসির ইমোজি দিয়ে মেসেজ আসে, তাহলে আমি আপনাকে পরিজান বলতে পারি? অ্যাজ ইউ উইশ। সাথে সাথে অরণ্য নিকনেম চেঞ্জ করে পরিজান দেয়। সেদিন থেকে ওনার সাথে আমার কথা বলা শুরু হয়। ওনার কথাগুলো আস্তে আস্তে আমাকে দুর্বল করে দেয়। ওনার পাগলামোগুলো আমাকে খুব অবাক করতো। ওনার সাথে কথা বলার পূর্বে ওনাকে শর্ত দেই, কোনো দিন আমার পরিচয় জানতে চাইবে না, কখনো আমার ছবি দেখতে চাইতে পারবে না। উনিও সাথে সাথে রাজি হয়। ওনার সাথে রাতের পর রাত কথা হয়, ফোনে ঘন্টার পর ঘন্টা কথা হয়। একদিন হুট করে অরণ্য আমাকে প্রপোজ করে। আমি কোনো উত্তর দেই না। আমার মনেও ওনার জন্য অনুভূতি আছে, কিন্তু আমি আরও কিছুদিন ওনার পরীক্ষা নিতে চাই। আমি দেখতে চাই তার ভালোবাসার গভীরতা কতটুকু। 1 বছর কেটে যায়। আমি তখন সেকেন্ড ইয়ারে। অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নেই আমি অরণ্যকে আমার মনের কথা জানাবো। ওনার সাথে আমি দেখা করব। অরণ্যকে জানাতেই সে রাজি হয়ে যায়, যেন সে এই অপেক্ষাতেই ছিল। ডেট ফিক্সড করা হয় নববর্ষের দিন। কলেজে প্রোগ্রাম সেদিন, আর ওই দিনে আমরা দেখা করব। অরণ্যর পরিচয় আমারও জানা ছিল না। আমিও অরণ্যর মতো না দেখে না জেনে তাকে ভালোবেসে গেছি। শুধু তার কণ্ঠকে ভালোবেসেছি। সুপ্তি আর শেফাকে জানাই। শেফা শুনে খুবই খুশি হয়, কিন্তু সুপ্তির হয়তো ভালো লাগেনি। আমি নববর্ষের দিন চোখে হাজার স্বপ্ন নিয়ে খুব সুন্দর করে সেজে শাড়ি পরে যাই। নির্ধারিত জায়গায় নির্ধারিত সময় ওনার অপেক্ষা করি, কিন্তু ওনার কোনো খোঁজ নেই। ওনাকে ফোন দেয়, ফোনও বন্ধ। 1 ঘন্টা 2 ঘন্টা কেটে যায়, কিন্তু তার দেখা নেই। সকাল থেকে বিকেল হয়ে যায়, উনি আসে না। কিছুক্ষণ পর জ্বর শুরু হয়ে যায়। আমি বৃষ্টিতে ভিজে ওনার জন্য অপেক্ষা করি, কিন্তু উনি আসে না। সন্ধ্যায় আমি বাড়ি ফিরে আসি। মামি বেচা সেরেল থেকে রাগারাগি করেন। আমি কোনো উত্তর না দিয়ে নিজের রুমে চলে যাই। বারবার তার ফোনে ফোন দিই, কিন্তু বন্ধ বলছে। আমার আইডিতেও লগ ইন করতে পারি না। আইডি ডিজেবল হয়ে গেছে। কোনো রাস্তা না পেয়ে সারা রাত কান্না করি, চিৎকার করে কান্না করি। আমি অরণ্যকে পাগলের মতো ভালোবেসেছিলাম। সারাদিন কিছু না খেয়ে বৃষ্টিতে ভেজার কারণে সেন্সলেস হয়ে যাই। যখন জ্ঞান ফিরে তখন হসপিটালে নিজেকে আবিষ্কার করি। বাড়িতে ফিরতে আবার যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু একটা আননোন নাম্বার থেকে মেসেজ দেখে চোখটা আটকে যায়। মেসেজটা ছিল, আমি অগ্নিদ্র অরণ্য। তোমার সাথে আমার এতদিন যে সম্পর্ক ছিল তা একটা ফ্র্যাঙ্ক ছিল। আমি তোমার সাথে টাইম পাস করেছি। আমি তোমাকে ভালোবাসি না। যা ছিল সব অভিনয় ছিল। তোমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না তুমি। মেসেজটা দেখে আমার মাথায় যেন আসমান ভেঙে পড়ে। সব কিছু এলোমেলো হয়ে যায়। মাথা যেন কাজ করা বন্ধ করে দেয়। আমি বেশ কয়েকবার সুইসাইড করার সিদ্ধান্ত নিই, এমনকি চেষ্টাও করি, কিন্তু মামার মুখের দিকে তাকিয়ে পারি না। নিজের মনের কথা শেয়ার করার জন্য কাউকে খুব দরকার ছিল। তাই তো নিজের সবসময়ের বন্ধু আমার শত ডানার প্রজাপতি ডায়েরিতে লিখে রাখি। আস্তে আস্তে নিজেকে সামাল দিতে লাগি। বর্তমান আমি নিজের কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসি। ছোট্ট একটা নিঃশ্বাস নিই। কেন জানি বারবার মনে হয় অগ্নি আর অরণ্য একজনই, কিন্তু সুপ্তি আর অগ্নির রিলেশনের কথা মনে পড়লে সব অগোছালো হয়ে যায়। অগ্নি তো সুপ্তিকে পাগলের মতো ভালোবাসে, তাহলে আমার সাথে কেন এমন করবে? এসব ভেবে অগ্নির দিকে তাকাতেই দেখি অগ্নি আগের মতো সিটে হেলান দিয়ে আমার দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে। আজ এই চোখে স্পষ্ট আমার জন্য ভালোবাসা দেখছি। উনি আমার হাত ওনার হাতের মাঝে নিয়ে মুগ্ধ হয়ে আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, কখনো তোমার হাত ছাড়বো না পরিজান। ফ্লোরে বসে আছি। ঝর্ণার পানিতে আমার পুরো শরীর ভিজে যাচ্ছে, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। মন বিষণ্ণতায় তিক্ত হয়ে আছে। চোখ থেকে অজর ধারায় পানি ঝরছে। জীবনের প্রত্যেকটা হিসাব এলোমেলো। যতবারই জীবনকে গুছিয়ে নিতে যাই, ততবারই সব কিছু আরও এলোমেলো হয়ে যায়। আচ্ছা, এমন কেন হয় না? মানুষ যা চায় তা কেন পায় না? আমি খুব বেশি কিছু তো চাইনি, শুধু এক মুঠো ভালোবাসা চেয়েছিলাম। কাউকে নিজের বলে দাবি করতে চেয়েছি, যার ওপর শুধু আমার অধিকার থাকবে, যার চোখে আমার জন্য মুগ্ধতা থাকবে। কিন্তু আমার সাথেই কেন এমনটা হলো? যখন পাগলের মতো অরণ্যকে চেয়েছিলাম, তখন তার থেকে জীবনের সবচেয়ে বড় আঘাতটা পেয়েছি। আর এখন যখন অগ্নিকে ভালোবেসেছি, তার জীবনের সাথে জুড়ে গিয়েছি। এখনও অগ্নির ভালোবাসা আমার নসিবে নেই। তার সবটা জুড়ে সত্যি। জীবন কেন এমন কনফিউজিং? যখন অরণ্যকে চাইতাম, সে সময় আমি তার কাছে বিনোদনের বস্তু ছিলাম। আর এখন যখন আমি তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, এখন আমার জীবনে আবার সে ফিরে এসেছে। আমি এক ভুল দ্বিতীয়বার আর করব না। প্রথমবার ভুল করলে তো বোকামি, কিন্তু একই ভুল দ্বিতীয়বার করলে তা মূর্খামি হবে, যা আমি কোনোভাবেই করব না। আর অন্যদিকে অগ্নির চোখ একটা কথা বলে আর মুখ আরেক। তার চোখের মাঝে আমার জন্য স্পষ্ট ভালোবাসা দেখতে পাই, কিন্তু তার মুখে শক্তির নাম। সে কি চায়, আদৌ কি সে চায়, কে জানে। আচমকাই আমার ভাবনায় টোকা পড়ে। অপর পাশ থেকে অগ্নি দরজায় কড়া নাড়া দিয়েছে।
আমি কোনো উত্তর না দিয়ে ভিজা কাপড় চেঞ্জ করে নিলাম। দরজা খুলতেই দেখি অগ্নি দরজার সামনে দাঁড়িয়ে। আমি পাশ কেটে সোফায় গা এলিয়ে দিই। মাথাটা আমার প্রচণ্ড রকম ব্যথা করছে। আজ সারাদিনে তোড়জোড় মাথার তালুতে যেন সরে বসেছে, আর অন্যদিকে অরণ্যর বলা কথাগুলো কানে বাজছে। সব মিলিয়ে যেন আমি ক্লান্ত, প্রচণ্ড রকম ক্লান্ত। হঠাৎই মনে হলো কেউ আমার দিকে যেন গভীর করে তাকিয়ে আছে। মেয়েদের এক প্রকার অদ্ভুত শক্তি আছে, যেমন কেউ যদি তার দিকে তাকিয়ে থাকে তাহলে সে তা আঁচ করতে পারে। শুনতে খুবই অদ্ভুত মনে হলেও ৮০ ভাগ মেয়েদের ক্ষেত্রে কিন্তু এমনটাই হয়। আমিও আঁচ করতে পেরে চোখ খুলে তাকাই। অগ্নি আমার দিকে তাকিয়ে আছে। উনি এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন কিছু ভেবে যাচ্ছে সে। আমি ঠিক হয়ে বসে আরসাকে ওনার দিকে তাকাই। উনি এখনও লাগামহীনভাবে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎই আমার চোখ ওনার হাতের দিকে যায়। হাত কেটে সেখানে রক্ত শুকিয়ে আছে। আমার বুক ছেদ করে ওঠে। আমি তাড়াতাড়ি করে মেডিসিনের বক্স এনে হাতে মেডিসিন লাগিয়ে দিতে লাগি তার। নিশ্চিত রেগে কোথাও হাতে আঘাত করেছিল, যার ফলে এমনটা হয়তো কেটে গেছে। আশ্চর্য হচ্ছি এটা দেখে, উনি এত কেয়ারলেস কেন? এই যে হাত কেটে রক্ত শুকিয়ে আছে, ওনার কোনো ধ্যানই নেই সেদিকে। আমি এসব ভেবে অভিযোগকারী দৃষ্টিতে ওনার দিকে তাকাই। উনি তখনও আমার দিকে আগের মতোই একই দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ছোট ছোট চোখে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করে বলি, আজ কি আমাকে প্রথম দেখছেন নাকি? উনি গভীর দৃষ্টিতে তাকিয়ে মুচকি হেসে বললেন, হুম, নতুন নামে চিনেছি, নতুন রূপে পেয়েছি তোমাকে। মানে? আমি ওনার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে নিক্ষেপ করে জিজ্ঞেস করি। উনি থতমত গলায় উত্তর দেয় আমাকে, মানে এই যে তোমার মাঝে কতটা ম্যাচুরিটি এসে গেছে, জ্ঞানী জ্ঞানী কথা বলো, জ্ঞানীদের মতো আচরণ করো, তাই আর কি। ওনার উত্তর আমার খুব একটা বিশ্বাস হলো না। কিছুক্ষণ সন্দিহান দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। শান্ত স্বরেই বলি, ম্যাচুরিটি কারো মাঝে এমনি এমনি আসে না, জীবনের তিক্ত বাস্তবতা তা এনে দেয়। উনি আমার চোখের দিকে তাকিয়ে প্রশস্তর চাহনি মিলে বললেন, বিশ্বাস রাখো, তোমার জীবনের সব তিক্ততা মুছে মধুরতায় ভরিয়ে দিব। আমি তাচ্ছিল্যের হাসি হেসেই বললাম, এই বিশ্বাসই তো আর কাউকে করতে পারবো না কোনো দিন। বিশ্বাস হচ্ছে কাছের মতো স্বচ্ছ হয়, একবার ভাঙলে আর জোড়া দেওয়া যায় না। যতই প্রচেষ্টা করুক দাগ কিন্তু থেকেই যায়। ওনাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি ওনার সামনে থেকে উঠে যাই। এই লোক মায়ানগরের বাদশা। ওনার সব কিছুতেই মায়া রয়েছে। ওনার চোখে মায়া, চাহনিতে মায়া, কথায় মায়া, সব কিছুতেই মায়া। ওনার আশেপাশে বেশিক্ষণ থাকলে আমি সেই প্রথমবারের মতো ওনার মায়ায় পড়ে যাব, যা আমার জন্য সর্বনাশা হবে। সকালে ঘুম ভাঙতেই নিজেকে বিছানায় আবিষ্কার করি। পাশে অগ্নি আমার দিকে ফিরে ঘুমাচ্ছে। অগ্নির বাহু ডোরে আমি। আমি তো সোফায় ঘুমিয়েছিলাম, এখানে কি করে আসলাম? একে একে এসেছি নাকি অগ্নি নিয়ে এসেছে? অগ্নি নিয়ে আসা তো কথা না, দুনিয়া উল্টালেও এটা সম্ভব না। নিশ্চিত আমি এসেছি। নিজের দিকে তাকিয়ে লজ্জায় যেন জড়সড় হয়ে যায়। গায়ে ওড়না নেই, যা আমার গলা বড় হওয়ায় কাঁধের দিকে হেলে পড়েছে। খুবই বাজে অবস্থায় আছি। অগ্নি কি এসব দেখেছে? ও মাই গড, এমন হলে তো আমি লজ্জায় মুখ দেখাতেই পারবো না। আমি সাথে সাথে অগ্নির দিকে তাকাই। এখনও সে বেঘরে ঘুমাচ্ছে। নিষ্পাপ চেহারা, চুলগুলো কপাল ছুঁইছে। এই মুহূর্তে আমার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ দৃশ্য, যা সারা জীবনের জন্য নিজের চোখের মাঝে বন্দি করে রাখতে চাই। আমি তাড়াতাড়ি বেড থেকে উঠে পড়ি। অগ্নির ঘুম ভেঙে আমাকে এখানে দেখলে চিৎকার চেঁচামেচি শুরু করবে, আবার সত্যি সত্যি বলে গীত গাইতে লাগবে, যা শোনার জন্য আমি একদমই প্রস্তুত নই। আমি ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যাই। শাওয়ার নিয়ে আয়নার সামনে দাঁড়াতেই দেখি গাড়ির কাছে দাগ হয়ে আছে, অনেকটা কালচে দাগ পড়ে গেছে। এটি কি করে হলো? অগ্নি করেছে কি? সাথে সাথে চুল দিয়ে লুকিয়ে ফেলি। রাগ হচ্ছে আমার নিজের উপর, প্রচণ্ড রকম রাগ হচ্ছে। আমি যে কেন বেডে আসতে গেলাম, আবার একই কাহিনী ঘটলো। আবার আমরা কাছাকাছি এসেছি, আবার কেন একই ভুল করলাম। যেখানে সম্পর্কটাই চুক্তি, সেখানে এসব তো আমার জন্য পাপ। অসহ্য হয়ে গেছি, ভীষণ বিরক্ত লাগছে। আমার মাথা কাজ করা যেন বন্ধ করে দিয়েছে। আমি এত চাপ আর নিতে পারছি না। আমার শান্তি দরকার। কিছুদিনের জন্য সব কিছু থেকে ব্রেক চাই। কাল শেফা বলেছিল তার বাবা মা গ্রামে গিয়েছে, বাড়িতে সে একা। কিছুদিনের জন্য কি শেফার বাড়িতে চলে যাব? এতে মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে। এসব যন্ত্রণা থেকে কিছুদিনের জন্য মুক্তি পাবো। অগ্নি থেকে কিছুদিন দূরে থাকলে মাথা থেকে ওনার ভূত নামবে, কিন্তু বাড়ি থেকে কি অনুমতি দিবে? আদৌ কি তার সম্ভব? এসব ভেবে বুক ছেড়ে দীর্ঘ শ্বাস বেরিয়ে আসে। আমি নিচে চলে যাই। মায়ের সাথে দেখা হতেই মাকে সেবার বাড়িতে যাওয়ার কথা জানাই। মাও যাওয়ার অনুমতি দেয়। মা আমাদের সম্পর্ক নিয়ে অগ্নির খামখেয়ালিপনা লক্ষ্য করেছে। মা নিজে থেকেই চাইছে আমি অগ্নি থেকে কিছুদিন দূরে থাকি।
মায়ের ভাষ্যমতে আমি অগ্নির থেকে কিছুদিন দূরে থাকলে অগ্নি আমার ইম্পর্টেন্সটা বুঝতে পারবে, আমাদের সম্পর্কের মর্ম বুঝবে। মায়ের কথায় মনে মনে তাচ্ছিল্যের হাসি দেই। মাকে কি করে বুঝাই অগ্নির জীবনে আমার কোনো মূল্য নেই, তার মন প্রাণ জুড়ে অন্য কারো বসবাস। আমি 1000 মাইল দূরে গেলেও ওনার কোনো কিছুই যায় আসে না। মা স্ট্রেটলি মানা করে আমি যেন অগ্নিকে কোনো প্রকার ক্লু না দেই যে আমি কোথায় আছি, আর নিজের ফোনও যেন বন্ধ করে রাখি। আমি মায়ের কথা মতোই কাজ করি। অগ্নি বাহিরে বের হলে সেই সুযোগে আমিও শেফার বাড়িতে চলে যাই। আপুকেও কিছুই জানাইনি। আপু আবার তার দেবরের প্রতি খুবই দুর্বল। অগ্নি আপুকে জিজ্ঞেস করলে ঠিক বলে দিবে, তাই আপুকে না জানানোই ভালো। সারাদিন শেফার সাথে আড্ডা দেই, দুজন একসাথে খুব আনন্দ করি। সারাদিন মুভি দেখে গেম খেলেই কাটিয়ে দেই। শেফাই একমাত্র মানুষ যে আমাকে সবচেয়ে বেশি বুঝতে পারে, আমার ভালো মন্দ আমার থেকে বেশিই জানে। সব সময় সব কিছুতেই আমাকে সাপোর্ট করে, বোনের মতো খেয়াল রাখে। হিয়াপুর পর শেফাই আমার একমাত্র ঢাল। বিকেলবেলা দুজনে একসাথে বাটি ভরে চটপটি ফুচকা খাই। আজ অনেক দিন পর মন খুলে হাসছি, নিজের মন খুলে সবটা অনুভব করছি। সব কিছুর মাঝে মনে প্রশ্ন জাগে, অগ্নি কি আমাকে মিস করছে, আমার কি খোঁজ নিয়েছে? পরক্ষণে এবার মনে পড়ে সে কেন আমার খোঁজ নিতে যাবে, আমি তো ওনার কিছু হই না, না মানে রাখবার মতো কেউ। রাত 12:30 বাজতে চলছে। আমি আর শেফা পপকর্ন আর চিপস নিয়ে ঘর অন্ধকার করে সোফায় বসে আছি। সামনে দিয়ে কনজুরিং হরর মুভি চলছে। দুজনে ভয়ে যেন জড়সড় হয়ে বসে আছি, কিন্তু তারপরও মুভি বন্ধ করব না। দুজন আজ অটল প্রতিজ্ঞা করেছে যে যেভাবে হোক মুভি শেষ করেই ছাড়ব। টিভিতে খুবই হরর সিন চলছে। রাতে বাচ্চাটা যখন ঘুম থেকে জেগে উঠে বেডে নিয়ে চেক করছে, পুরো রুম অন্ধকার। পাশের বেডে তার বোনকে ডাকে। বোন যখন রুম চেক করছিল তার ঠিক পেছনে বোর্ডটা দাঁড়িয়ে। খুবই টান টান এক উত্তেজনাজনক মুহূর্ত। এমন সময় ডোরবেল বেজে ওঠে। আমি আর শেফা তো ভয়ে কেঁপে উঠি। হাতের পপকর্ন আর চিপস ভয়ে হাত থেকে পড়ে যায়। দুজনের দিকে তাকিয়ে আছি। চোট্টর আসলো কি? দুজনে ভয়ে যেন ঢোক গিলি। আমি আর শেফা ভয়ে ভয়ে দরজার দিকে পা বাড়াই। শেফা আগে আর আমি শেফার পিছনে পিছনে। আমি হাতে ফুলদানি নিয়ে নেই, যদি চোট্টর তো হয় মাথায় দিব একটা বাড়ি। দরজা খুলতেই দুজনে হা হয়ে তাকিয়ে থাকি, দুজনের চোখই কপালে। দুজন একসাথে চিৎকার করে বলে উঠি, অগ্নি ভাইয়া আপনি? অগ্নি কোনো উত্তর না দিয়ে হুট করে আমাকে জড়িয়ে ধরে, কপালে একের পর এক চুমু দিচ্ছে, আর কি যেন বিড়বিড় করছে। শেফা আরও বেশি করে অবাক হয়ে যায়। বেচারি হয়তো আর কিছুক্ষণ পর অজ্ঞানী হয়ে যাবে। অগ্নি পাগলের বেশে যেন আছে, শার্টের বোতাম খোলা, চুলগুলো অগোছালো, মুখে ভয় আর আতঙ্ক। এসব কি আমার জন্য? আমার 13 ঘন্টার নিখোঁজ ওনাকে এতটা অগোছালো করে দিয়েছে, এতটা পাগল পাগল করে দিয়েছে। আমি তার জীবনে এতটা ইম্পর্ট্যান্ট কি? অগ্নি এখন আমাকে নিজের বুকে চেপে ধরে রেখেছে। আমি ছাড়াতে চাইলে আরও শক্ত করে চেপে ধরে। আমি হালকা মাথা তুলে শেফার দিকে তাকিয়ে দেখি, শেফা আমাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। বেচারি মনে হচ্ছে এখনও শকের মাঝে আছে। আমি ফিসফিস করে বলি, অগ্নি কি করছেন? শেফা দেখছে তো? অগ্নি আমার কোনো কথা নিজের কানেই তুলল না। সে আগের মতো আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। বেশ কিছুক্ষণ পর আমাকে ছেড়ে আমার দিকে রাগী চোখে তাকিয়ে ঝাঁঝালো গলায় জিজ্ঞেস করেন, কাউকে কিছু না বলে বাড়ি থেকে কেন চলে এসেছো? তোমার ফোন বন্ধ কেন? আমি চুপ করে আর চোখে অগ্নির দিকে তাকিয়ে আছি। অগ্নির চোখগুলো টলটল করছে। আমার কোনো উত্তর না পেয়ে হাতের ফোনটা মাটিতে সজোরে একটা আছাড় মারে। আমি তো ছিটকে উঠি। উনি আবার রেগে চিৎকার করে বলে ওঠেন, কি, আমাকে কি তোমার মানুষ বলে মনে হয় না? কোনো কিছু জিজ্ঞেস করলে উত্তর দাও না কেন? হ্যাঁ, সকাল থেকে রাত পর্যন্ত সারাটা দিন আমার কিভাবে কেটেছে তোমার কি কোনো আইডিয়া আছে? কতটা টেনশনে ছিলাম, কতটা ভয়ে ছিলাম তুমি কি জানো? শহরের প্রতিটা জায়গায় তন্ন তন্ন করে তোমাকে খুঁজেছি। কি চাও তুমি? আমি মরে যাই? আমাকে মেরে ফেললে কি তোমার শান্তি হবে? ওনার রাগ আর টলটল চোখে আমি আর কিছুই বলার মতো সাহস পাই না। ওনার চোখ মুখ বলছে উনি কতটা ক্লান্ত, কতটা তোড়জোড় করছে। আমি মাথা নত করে অপরাধীর ভঙ্গিতে দাঁড়িয়ে চুপ করে সব কিছু শুনছি। ওনার দমকে চোখে পানি চলে আসে, ডুকরে কেঁদে উঠি। আমার কান্না দেখে হুট করে উনি আবার নিজের বুকের সাথে আমাকে মিশিয়ে নেয়। আমি কোনোভাবেই নিজের কান্না থামাতে পারছি না। অগ্নি নিজের বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, মাথায় চুমু দিয়ে বারবার সরি বলছে, কান্না থামানোর চেষ্টা করছে। কিছুতেই আমার কান্না আমি থামাতে পারছি না। আর ওনার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে শেফার রুমে গিয়ে দরজা আটকিয়ে বসে থাকি। উনি বাহির থেকে দরজা ধাক্কা দিচ্ছে আর ডাকছে। ওনার সাথে শেফাও যোগ হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি দরজা খুলবই না।
না মানে না, একদমই না। কেন শুধু শুধু আমার সাথে এমন জাড়াজাড়ি করলো? সুন্দরভাবে কি কথা বলা যেত না? আর আমি বাড়ি না আসলে আসলে ওনার কি? উনি তো আমাকে ভালোই বাসে না। কিছুক্ষণ পর বাহির থেকে কোনো প্রকার সাড়া শব্দ আর পাওয়া যায় না। তাহলে কি উনি চলে গেল? এতটুকুতেই দম শেষ? আমি জানতাম এমনই হবে। কেন একটু রাগ ভাঙালে কি এমন হতো? আমি ছোট ছোট পা ফেলে দরজা খুলে বাহিরে উঁকি দেওয়ার জন্য মাথা বের করতেই অগ্নি যেন তড়িৎ গতিতে রুমে ঢুকে পড়ে। সব কিছু এমন আচমকা হলো যে আমি কোনো কিছুই বুঝে উঠতে পারলাম না। অগ্নি দরজা লক করে আমার দিকে শয়তানি হাসি দিয়ে এক পা করে আমার কাছে এগোতে লাগে। আমি তো বয়ে এক পা করে পিছনের দিকে যাচ্ছি। একসময় দেওয়ালের সাথে আমার পিঠটা ঠেকে যায়। অগ্নির বেড়া জালে আটকে যাই। অগ্নি বাঁকা হেসেই বললেন, এবার কই পালাবে সুন্দরী? আমি নিজের ভয়কে সংযত রেখে অনেক সাহস জুটিয়েই উত্তর দেই, কই কই আমি পালাচ্ছিলাম না তো। আমি তো জাস্ট একা থাকতে চেয়েছি। আর আপনি এখানে কি করেন? কেন এসেছেন এখানে? উনি আমার চোখে চোখ রেখে বললেন, কেন তুমি কি জানো না? আমি আমার বউকে বাড়িতে ফিরিয়ে নিতে এসেছি। কে আপনার বউ? আমি আপনার কোনো বউটও কেউ হই না। আমার সাথে আপনার চুক্তির বিয়ে। আর বলতে পারলাম না। তার আগে অগ্নি আমার ঠোঁটে আঙ্গুল রেখে একদম চুপ করিয়ে দেয়। আমি ডাগো ডাগো চোখ করে ওনার দিকে তাকিয়ে আছি। উনি আমার ঠোঁটে ওনার বৃদ্ধা আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বললেন, যা বলতে চেয়েছিলে তা নিজের ভিতরেই রাখো। মুখে আর প্রকাশ করার ভুল করো না। এর ফল কিন্তু খুব খারাপ হয়ে যাবে সুন্দরী। অনেক রাত হয়ে গেছে, বাড়িতে চলো। আমি মুখ ফুরিয়ে উত্তর দিলাম, আমি যাব না। কিছুদিন আমি শেফার সাথেই থাকবো। উনি অতি শান্ত গলায় বললেন, সুন্দরী, জেদ করে না, বাড়িতে চলো। আমাকে রাগালে কিন্তু ফল খুব খারাপ হয়ে যাবে। আমি ওনার কথায় ওনার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে জাজালো কণ্ঠে বললাম, কি করবেন কি আপনি? কি করবেন? আমি আর কিছু বলার আর সুযোগই পেলাম না। তার আগেই উনি আমার ওষ্ঠ জোড়া নিজের দখলে নিয়ে নিয়েছেন। আমি তো শুধু বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছি। কি হচ্ছে? সব কিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। উনি নিজে থেকে সজ্ঞানে আমার এতটা কাছে। আমি দম মেরে দাঁড়িয়ে আছি। উনি আমার ওষ্ঠ ছেড়ে বড় বড় শ্বাস নিচ্ছে। অগ্নির মাতাল চোখ জোড়া আমার দিকে। আমি মাথা নিচু করে আসি। উনি বড় বড় শ্বাস নিতে নিতে বললেন, আমি ওয়ার্নিং দিয়েছিলাম, কিন্তু তুমি আমার কথা শুনোনি। বলেই আমাকে নিজের কোলে তুলে নেয়। আমি আর টু শব্দও করি না। কিছুক্ষণ আগে যা হয়েছে সেই অনুভূতি থেকে এখনো বেরই হতে পারিনি। এখনো যেন আমি শকেই আছি। অগ্নি আমাকে নিয়ে ড্রয়িং রুমে আসে। শেফার দিকে তাকিয়ে বললেন, শালি সাহেবা, অনেক ধন্যবাদ আমার বইয়ের খেয়াল রাখার জন্য। আর একা ভয়ের কোনো কারণ নেই। কোনো প্রবলেম হলে হেল্পের জন্য কাউকে ডাকবেন। নিচে আমার বন্ধুরা আছে। শেফা ফ্যাল চোখে তাকিয়ে আছে। অগ্নি আমাকে কোলে নিয়েই নিচে চলে আসে। গাড়ি অনেকটা সময় নীরব নিচুম জায়গায় থামানো। চারদিকে অন্ধকার কুয়াশায় ঘেরা। আকাশে বড় একটা চাঁদ। চাঁদের এক পালি আলো অন্ধকার কুয়াশার মাঝে আলো ছড়াচ্ছে। আমি অগ্নির দিকে তাকিয়ে আছি। অগ্নি চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে চোখ বুজে আছে। আমি চুপ করে বসে আছি। ওনার কোনো সাড়া শব্দ নেই। ঘুমিয়ে গেল কি? আমি ছোট ছোট চোখ করে ওনাকে পরখ করছি। কুয়াশা শিশিরগুলো জানালার কাছ বেয়ে পড়ছে। আমি ওনার চেহারা ভালো করে দেখার জন্য একটু নিচ হতে খপ করে আমার হাত টেনে নিজের কাছে নিয়ে আসে। সব কিছু এত দ্রুত হওয়ায় যেন আমি অনবরত নিজের চোখের পাতাই বন্ধ করছি আর খুলছি। বুকটা দগদগ শব্দ হচ্ছে। মনে হচ্ছে এই তো হাড়টা যেন বেরিয়ে আসবে। অগ্নি আবারও আমার দিকে ফিরে বসে। ওনার লাগামহীন চাহনি আমার উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করছে। এটা কোনো স্বাভাবিক চাহনি না, মাথার ঘোর রাগানো চাহনি। এই দৃষ্টিতে প্রখর নেশা আছে। এই দুদিন ওনার কি হয়েছে? কখনো তো এমন করেনি। ওনার এই লাগামহীন মাতাল চাহনি যে আমার উপর মারাত্মক প্রভাব ফেলে তা কি এই লোকটা বোঝে? উনি আমার দিকে তাকিয়ে থাকায় আমার প্রতিটা শিরা উপশিরা পর্যন্ত যেন শীতল বাতাস বয়ে যাচ্ছে। শরীরের কাঁপুনি উঠে গেছে, তা কি উনি বুঝতে পারছে? আগে ওনার চাহনিতে এক অদৃশ্য আবরণ ছিল, কিন্তু এখন ভয়ঙ্কর হয়ে গেছে। এ চাহনিতে নেশা আছে যা আমাকে প্রতিটা মুহূর্তে টানছে, এলোমেলো করে দিচ্ছে। আপাতত ওনার চোখ আমার হাঁটুর দিকে। আমি আমার টপস টানাটানি করে হাঁটু ডাকার প্রাণপণ চেষ্টা করছি, কিন্তু আমি টানলেই তো আর বাড়বে না। আমি কখনো এসব ড্রেস পরি না। এই ড্রেসটা শেফার সাথে কেনা হয়েছিল। এক প্রকার ও জোড়াজড়িতে কিনতে আমি বাধ্য হয়েছিলাম। হাঁটুর উপর পর্যন্ত হাতা কাটা সফট টপস আর হাঁটু 2 ইঞ্চি নিচ পর্যন্ত টাইস। ড্রেসটা হোয়াইট আর বেবি পিঙ্ক কম্বিনেশনের। কেনার পর কখনো আমার পরা হয়নি। শেফা খুব করে বলতো, একদিন দুজনে একসাথে এই ড্রেস পরে ছবি তুলব।
আজ সুযোগ ছিল, কারণ ওর বাড়িতে কেউ নেই, কেউ দেখবেও না আমাদেরকে। তাই ওর মন রাখার জন্যই আজ সাথে করে নিয়ে এসেছিলাম ড্রেসটা। কিন্তু এমন পরিস্থিতিতে পড়তে হবে আমার জানাই ছিল না। আমার ভয়ে তো গলা শুকিয়ে আসছে। আমি শুকনো ডোক গিলে বলি, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? বাড়ি যাব প্লিজ, বাড়িতে নিয়ে চলুন। উনি আমার কোনো কথাই নিজের কানে আর নিলেন না। আমার কাছে এসে হুট করে আমার চুলের ক্লিপটা খুলে দেয়। জ্বর করে আমার সব চুল ফিট ছেড়ে কোমর পর্যন্ত ছড়িয়ে পড়ে। আমি ফ্যাল ফ্যাল চোখে ওনার দিকে তাকিয়ে আছি। উনি সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে আমার কাঁধে চুল সরিয়ে সেখানে নিজে ঠোঁট ছোয়ালো। আমি থম মেরে হাত পা শক্ত করে মুঠ করে বসে আছি। আমার গলায় হাত বোলাতে বোলাতে অগ্নি মাতাল কণ্ঠে বললেন, ইস, কালসে দাগ পড়ে গিয়েছে। এখন থেকে নো লাভ বাইট, অনলি আদর, কেমন? ওনার এসব কথায় আমার হার্ট যেন দ্রুত গতিতে চলছে। আমার নিঃশ্বাস যেন থেমে থেমে আসছে, বুকটা ভারী হয়ে আসছে। আমি বড় বড় নিঃশ্বাস নিচ্ছি। উনি আমার কোমরে চেপে নিজের আরও কাছে টেনে আনে। গলায় নিজের মুখ ডুবিয়ে খুব আদরে গলায় বললেন, সুন্দরী, কেন এমন করো? কেন বারবার ছেড়ে চলে যাও? আমার যে তোমাকে বড় প্রয়োজন, খুব করে প্রয়োজন। বেঁচে থাকার জন্য তোমাকে যে আমার ভীষণ প্রয়োজন। প্রত্যেকটা নিঃশ্বাসে তোমাকে আমার প্রয়োজন। আমি কোনো উত্তর দিলাম না তাকে। আমার সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে। নিজেকে কেমন পাগল পাগল মনে হচ্ছে। আমি ডুবে যাচ্ছি অগ্নির মাঝে। চোখ বন্ধ করে ওনার প্রত্যেকটা কথা আমি অনুভব করছি। কোনো মাদকতা যেন আমাকে ঘিরে ধরেছে। আমি নিজের মধ্যে নেই। ওনাকে নিজের থেকে দূরে সরিয়ে দেওয়ার মতো শক্তি আমার নেই। পুরো শরীরটা যেন আমার অবশ হয়ে আসছে। অগ্নি অনেকটা সময় আমার গলায় মুখ লুকিয়ে আছে। আমি চোখ বন্ধ করে কাঁপা কাঁপা স্বরে বললাম, আমি বাড়িতে যাব। আমার কথায় অগ্নি মাথা তুলে আমার মুখের দিকে তাকালেন। আমি সাথে সাথে জানালার দিকে ফিরে তাকাই। অগ্নি আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে ঠিক করে বসে। আমার চুলগুলো কানের নিচে গুছিয়ে দিয়ে সামনের দিকে ফিরে গাড়ি স্টার্ট দেয়। আমি তখনও বাহিরে তাকিয়ে। হঠাৎই আমার হাতের উপর অগ্নি হাত রাখে, শক্ত করে নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। আমিও আর ছাড়ানোর কোনো চেষ্টা করিনি। আর কেনই বা ছাড়ানোর চেষ্টা করব? এই স্পর্শের জন্যই যে আমি অনেক উতলা। এই স্পর্শই আমার কাছে পৃথিবীর সবচেয়ে মধুর স্পর্শ। জীবন যেহেতু নিজে থেকে চেয়েছে সুযোগ দিচ্ছে, তাহলে আমি কেন হাতছাড়া করব? আমার যে ওনার স্পর্শের ওনার ভালোবাসার লোভ পেয়েছে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 2:30। অগ্নি গাড়ির দরজা ধরে আমার দিকে ব্রু কুঁচকিয়ে দাঁড়িয়ে আছে। আমি ছোট ছোট কাঁদো কাঁদো দ্বিধাদ্বন্দ্বিত চোখে অগ্নির দিকে তাকিয়ে আছি। মনে আমার সংকোচবোধ কাজ করছে। এই ড্রেসে বাড়িতে ঢুকবো, যদি আবির ভাইয়া বা মা কেউ দেখে ফেলে, কি ভাববে তাহলে? মাথায় হাজার প্রশ্ন আলাপন করছে। অগ্নি আগের মতো ব্রু কুঁচকে প্রশ্ন করলো, কি হলো, নামবে না? আমি আমতা আমতা করে বললাম, আমাকে শেফার বাড়িতে দিয়ে আসেন প্লিজ। আমি কালকে সকালে বাড়িতে ফিরবো, পাক্কা। উনি আমার কথায় চোয়ালটা শক্ত করে নেয়। নিজেকে শান্ত করার চেষ্টা করে বললেন, তা কেন? মেহেরবানি করে বলবেন কি? আমি কাঁদো কাঁদো গলায় উত্তর দিলাম, আমি এই ড্রেস পরে বাড়িতে যাব না। যদি ভাইয়া আর মা দেখে ফেলে, আমাকে তখন কী ভাববে? অগ্নি নিজেকে স্বাভাবিক রেখে উত্তর দেয়, হুর, এত রাতে কেউ জেগে নেই, সবাই ঘুমিয়ে গেছে, কেউ দেখবে না তোমাকে। আমি কিছু একটা ভেবে ঠোঁট কামড়িয়ে ধরে উত্তর দেই, যদি জেগে যাই তো? না না বাবা, আমি ভিতরে যাব না, একদমই যাব না। আমি সামনের দিকে তাকিয়ে নখ কামড়াচ্ছি আর ভেবে যাচ্ছি কী করে বাড়িতে ঢোকা যায়। এমন সময় আসমকা অগ্নি আমাকে নিজের কোলে তুলে নেয়। আমাকে নিয়ে সামনের দিকে পা হাঁটতে হাঁটতে বললেন, এত দ্বিধাদ্বন্দ্বের কী আছে? বলেছি তো সবাই ঘুমিয়ে গেছে। আজ এমন ড্রেস পরেছ, ঠিক আছে, এরপর যেন আর না দেখি। আর যদি ওই ড্রেসে শুধু আমার সামনে আসো তাহলে ঠিক আছে, আমি তোমাকে সবভাবেই দেখতে পারি, সে রাইট আমার আছে। আমি ওনার কথায় হাঁ করে আছি। উনি সবভাবে বলতে কি বোঝালেন? আমি এখনও যেন শক্তি হারিয়ে বসে আছি। কি বলবো? ওনার কথায় উত্তর দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। এমন এমন সময় কথা বলে যেন লজ্জায় ফেলে দেয়, কিছু বলার মতোই থাকে না আমার। আমি ড্রেস চেঞ্জ করে সোফায় বিছানা পেতে শুতে যাব। এমন সময় অগ্নি আমার হাত টেনে নিজের দিকে ঘোরায়। আমি পিছনে ফিরে প্রশ্নবোধক দৃষ্টিতে ওনার দিকে তাকাই। উনি গম্ভীর গলায় বললেন, যাও, বিছানায় ঘুমাও। আমি ওনা থেকে নিজের হাত ছাড়াতে ছাড়াতে বললাম, আমি তো এখানেই ঠিক আছি। উনি আমাদেরকে রাগী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে টেবিলের উপর থেকে পানির জগটা নিয়ে সব পানি সোফার উপরে ঢেলে দেয়। মুখে বাঁকা হাসি টেনে বললেন, এবার যাও, ঘুমাও গিয়ে। বলে বিছানায় হেলান দিয়ে বেশ আয়েশ করে বসে আছে। আমি ছোট ছোট চোখ করে সবটা দেখছি।
ওনার এমন কাণ্ডে প্রচণ্ড রাগ হলো আমার। আমি ওনার দিকে প্রচণ্ড রেগে তেড়ে যাই। চিৎকার করে বলি, আপনি এটা কি করলেন? এই নিশিরাতে আপনি কি শুরু করেছেন বলুন তো? আমাকে নিয়ে যদি আপনার এতই সমস্যা থাকে তাহলে কেন আনতে গিয়েছিলেন আমাকে? আমি তো বেশ ভালোই ছিলাম ওখানে। আমি এখন কোথায় ঘুমাবো? ফ্লোরে ঘুমাবো? উনি আমার হাত টান দেয়। আমি ওনার বুকের উপর গিয়ে পড়ি। উনি আমার দিকে আদরের চোখে তাকাচ্ছে, আর আমি ওনার দিকে প্রশ্ন করা দৃষ্টি নিক্ষেপ করছি। এই মুহূর্তে ওনার চুল টেনে ছিঁড়ে ফেলতে আমার ইচ্ছে করছে। আমি ওনার বুকের উপর থেকে উঠতে গেলে উনি আমার কোমরে এক হাত রাখে, অন্য হাতে আলতো করে আমার কানের নিচে চুল গুছিয়ে দিতে দিতে বললেন, আমি কি একবারও বলেছি আমার তোমাকে নিয়ে কোনো সমস্যা? আর ফ্লোরে ঘুমাবে কেন? আমি তো চাই তুমি আমার সাথে বেডে ঘুমাও, কিন্তু তুমিই তো জিদ ধরে বসে আসো, তাই তো এমনটা করতে হলো আমাকে। আমি জাজালো গলায় বললাম, আপনি একটা ইতর, একটা খাটাস। নিজের কথা মানানোর জন্য আপনি সব ধরনের ইত্রামি করতে পারেন। জঘন্য লোক একটা আপনি। উনি শয়তানি হাসি দিয়েই আমার থুতনিতে হাত রেখে দাঁতে দাঁত চেপে বললেন, তোমার সব নামের সাথে এই নামগুলোও কিন্তু গ্রহণ করলাম। তোমার আইডিয়া নেই আমি তোমার জন্য কতটা ইতর, খাটাস আর জঘন্যতম হতে পারি। চুপচাপ এখানে শুয়ে পড়ো, না হয় আমি আমার ওসব অবতার নিব। তা কি ভালো হবে সুন্দরী? তুমিই বলো। আমি আর কোনো উত্তর দিলাম না। এ লোক সবই পারবে, সব। আমার রাগে কান্না আসছে, প্রচুর কান্না আসছে আমার। এ লোক এভাবে আমাকে জ্বালায় কেন? কেন জ্বালায় এমন? আমার একদমই ভাল লাগে না। আমি অগ্নি থেকে নিজেকে ছাড়িয়ে দুফা বিছানায় তুলে পুরো কম্বল নিজের শরীরে জড়িয়ে নেই। একটুখানি পাকও অবশিষ্ট রাখি না। কম্বলের ভিতর থেকে চিৎকার করে বলি, আমি থাকবো না এই বাড়িতে, একদমই থাকবো না। কালকে আমি মামার কাছে চলে যাব। কিছুক্ষণ অগ্নির জাজালো আওয়াজ পেলাম। যাওয়ার জন্য পা তো বাড়াও, পা ভেঙে বিছানায় বসিয়ে দিব। আমি আর কোনো কথাই বললাম না তার সাথে। চোখ মুখ হিসে বন্ধ করে ঘুমানোর আপ্রাণ চেষ্টা চালালাম। কিছু সময়ের মাঝে আমি সফলও হলাম। ঘুমের মাঝে আঁচ করতে পারলাম কেউ আমার খুব কাছে। তখন কখনো সব কপাল ছুঁয়ে দিচ্ছে, আবার কখনো গাল। কারো বরফ শীতল হাত আমার গলা ছুঁইছে। আমাকে গলা টিপে মেরে ফেলবে নাকি? মারলে মারুক, তাতে কি? জীবনে তো এমন কোনো উদ্দেশ্য নেই যার জন্য আমাকে বাঁচতে হবে। কিন্তু এই মুহূর্তে ঘুম ভেঙে চোখ মেলে তাকালে নিশ্চিত মাথা ব্যথায় আমি পাগল হয়ে যাব। তাই এই মুহূর্তে চোখ বন্ধ করে থাকাই ভালো। আভাস পেলাম কেউ আমার গলায় ঠান্ডা কিছু পরিয়ে দিচ্ছে, কিন্তু তা কি? চোখ মেলে দেখব কি একবার? না না, থাক। এই মুহূর্তে ঘুম ভাঙলে বড্ড লস হয়ে যাবে। আমি পাশ ফিরে অন্যদিকে ঘুরে ঘুমালাম। সকালে রোদের মিষ্টি আলো আমার মুখের উপর পড়ছে। আমার খুবই বিরক্ত লাগছে। আমি পাশ ফিরে শুয়ে আবারও ঘুমে তলিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আমার প্রচেষ্টা আর বেশি দূর আগায় না। এরপরে কানে কটকট আওয়াজ আসে। আমি চরম একটা বিরক্তির সাথে কম্বলের ভিতর থেকে মুখ বের করে চোখ কসলাতে কসলাতে সামনে তাকাই। অগ্নি আয়নার সামনে দাঁড়িয়ে আছে। মাত্রই শাওয়ার নিয়েছে মনে হচ্ছে। একদম চকচকে চকচকে স্নিগ্ধ লাগছে। আমি হাই তুলে উঠে বসি। অগ্নি আয়নায় আমাকে দেখে আমার দিকে ফিরে মুচকি হেসে বললেন, শুভ সকাল সুন্দরী। ওনার হাসিতে আমার চোখ জল করে উঠল খুশিতে। সকাল সকাল এত সুন্দর মর্নিং উইশ, আর মন না ভালো হবে? হাই, এই লোক এত সুন্দর কেন? হোয়াই? কিছু মনে পড়তে নিজের মুখের ভাবভঙ্গি গম্ভীর করে ফেললাম। মনের অনুভূতিগুলো মনের ভিতরে সিন্দুক বন্দি করলাম। গম্ভীর কণ্ঠে বললাম, গুড মর্নিং। ঘুম হয়েছে? আমি বেঞ্চি কেটে বললাম, না তো, এখনও ঘুমিয়ে আছি। অগ্নি আমার কথায় কোনো তোয়াক্কা করে না। সামনে মুচকি হেসে সামনে তাকাই। আমি চুলগুলো হাত খোপা করতে করতে সামনে আয়নার দিকে তাকাতে বড়সড় একটা ঝটকা খাই। আমার গলায় চেন আর তার মাঝে প্যান্ডেন। এটা কোনো সামান্য প্যান্ডেন না, চিটাংয়ে আমার পছন্দ করা সেই প্যান্ডেন। এটা কি করে আসলো? অগ্নি দিয়েছে কি? তবে কি অগ্নি সেদিন আমার পছন্দ লক্ষ্য করেছিল? আমি সাথে সাথে অগ্নির দিকে তাকিয়ে প্রশ্ন করি, এটা কি আপনি দিয়েছেন তাই না? অগ্নি আমার দিকে ফিরে মুচকি হেসেই বললেন, না তো, একদমই না। তাহলে আমার গলায় এটা কি করে আসলো? কি জানি, হয়তো কোনো রাক্ষস রাজ বা কোনো দৈত্য দিয়েছে। আজকাল তো তোমার আবার ভূত প্রেতের সাথে ভালোই সম্পর্ক, তাদেরই কেউ হয়তো গিফট করেছে তোমাকে। বলে রুম থেকে সে বেরিয়ে চলে গেছে। আমি ওনার যাওয়ার দিকে কুশল ছুঁড়ে মারি। বদ অসভ্য লোক একটা। উনি দিয়েছে তা স্বীকার করলেই তো হয়। মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে তাতে? এত ভালো মোড়টাই আমার নষ্ট করে দিল। এসব বিড়বিড় করে মাথা উঁচু করে তাকাতেই দেখি অগ্নি কুশন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার দিকে চোখের চোখ টিপ মেরে শয়তানি হাসি দিয়েই বললেন, কুশন ছুঁড়ে মারলে তো ব্যথা পাবো না সুন্দরী? হ্যাঁ, যদি এখানে কামড় দাও তাহলে ঠিক ব্যথা পাবো।
কথাটা উনি ওনার ওষ্ঠের দিকে ইঙ্গিত করেই বললেন। আমি ওনার কথায় শুনে ট্যাপ ট্যাপ করে তার দিকে তাকিয়ে আছি। কত বড় অসভ্য একটা লোক, লাজ লজ্জা সব যেন বিসর্জন দিয়ে ফেলেছে। এখনও হা করে আছি। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে শতডানার প্রজাপতি। এটা গল্পের চতুর্থ অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।